সুস্বাগতম। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মজাদার গল্প হিসাব। মানে বিধানসভায় জাঁদরেল বিরোধী দলনেতা একটা হিসেব চাইলেন কোনো কিছু। কিসের হিসেব চলুন গল্পটা শুনলে বুঝতে পারবেন। তা দেখা গেল শেষ অবধি সেই প্রশ্নের উত্তরের দায়িত্ব গিয়ে পড়ল সরকারি দপ্তরের কনিষ্ঠতম কেরানির ঘাড়ে, যে আবার চলে গেল শ্বশুর বাড়ি হিসেব আনতে। এবং গল্পের শেষে আমরা পাচ্ছি সেই শ্বশুরমশাই জামাইকে বলছেন যে হিসেব একটা তৈরি করা যাবে, কিন্তু জামাই গেলে তো জামাই তৈরি করা যাবে না। কি হয়েছিল তাহলে? জামাই গেলে কেন? কি ব্যাপার চলুন শুনে নেওয়া যাক। আর আপনি নিশ্চয়ই বাংলা অডিও বই শুনতে ভালোবাসেন, নিচের ডেসক্রিপশন বক্সটা দেখে নিতে পারেন সময় করে, ভালো লাগবে। একটা বাংলা অডিও বইয়ের প্লে লিস্ট রয়েছে, আরও বেশ কটা মজাদার প্লে লিস্ট রয়েছে। আর সাবস্ক্রিপশনের কথা মনে করিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের মজাদার গল্প হিসাব। এবার পতিত পাবন রুদ্র উঠলেন। বিধানসভা একেবারে চুপ। পিছনের দিকে জনচারেক সদস্য নিদ্রা যাচ্ছিলেন। তাদের নাকের আওয়াজও বন্ধ হয়ে গেল। এক একটি প্রশ্ন যেন এক একটি তীর, যার উদ্দেশ্যে নিক্ষিপ্ত হয় তাকে একেবারে কাহিল করে ফেলে। উত্তর দেবার মতন আর শক্তি থাকে না, কেবল তোতলাতে থাকেন। ধরাশায়ী হতে বিলম্ব হয় না। যে কোনো ব্যাপার পতিত পাবন বাবুর একেবারে নখো দর্পণে। কি অগাধ পাণ্ডিত্য, ভাবলে অবাক হতে হয়। কোচবিহারের স্বল্পখ্যাত এক জেলার কজন লোকের একটা চোখ নেই? মেদিনীপুর শহরে কটা নলকূপের হাতল উল্টো লাগানো হয়েছে? রায়গঞ্জ সাব ডিভিশনে কটা গরুর অপুষ্টির জন্য শিং ওঠেনি? সব তাঁর মুখস্থ। কোনো কাগজপত্র উল্টে দেখবার প্রয়োজন হয় না, মুখে মুখে ফিরিস্তি দিয়ে যান। তাই সরকার পক্ষের সবাই পতিত পাবন বাবুকে রীতিমতো সমীহ করেন। ভাষণ দেওয়ার সময় আর চোখে পতিত পাবন বাবুকে লক্ষ্য করেন। বেফাঁস কিছু বললেই সর্বনাশ, তাঁর হাতে নিস্তার নেই। কাজেই পতিত পাবন বাবু উঠে দাঁড়াতেই মুখ্যমন্ত্রীও একটু বিচলিত হলেন। পতিত পাবন বাবু দাঁড়িয়ে একবার মুখ্যমন্ত্রীর দিকে দেখলেন জরিপ করার ভঙ্গিতে। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আপনার সরকার কি অবহিত আছেন? এবছর সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র 2356, অথচ গত বছর এই সময় বাঘের সংখ্যা ছিল 3123। অবশ্য বাংলাদেশে 213টি বাঘ চলে গেছে, বাকি বাঘ মারা গেছে অনেক কারণে। অপুষ্টি, শিকারীরা মেরেছে, বিষাক্ত কাঁটায় কেটে গিয়ে গ্যাংগ্রিন হয়ে মারা গেছে 322 জন, পানীয় জলের অভাবে মারা গেছে 20টি বাঘ, আর আত্মহত্যা করেছে গোটা 16। বাঘের জন্য আপনাদের তো দরদের অন্ত নেই। সিংহের কাছ থেকে পশুরাজ খেতাব কেড়ে নিয়ে আপনারা বাঘকে দিচ্ছেন। অবশ্য এর রাজনৈতিক উদ্দেশ্য আমাদের অজানা নয়। ইংরেজদের মতো আপনারাও ভেদ নীতি চালাচ্ছেন। সিংহ আর বাঘের মধ্যে বৈরিতা সৃষ্টি করাই আপনাদের আসল মতলব। বাঘ বাঁচাবার জন্য আপনারা কি করছেন জানাবেন কি? মুখ্যমন্ত্রী চশমা খুলে নিয়ে চাদরে মুছলেন। এ ধরনের প্রশ্নের জন্য একটু সময় দরকার, আগে থেকে নোটিশ দিয়ে রাখতে হয়। তবু কিছু একটা বলতে না পারলে তো ইজ্জত থাকে না। হঠাৎ
কথাটা মনে পড়ে গেল। এই প্রশ্নটা আপনি পশু মন্ত্রীকে করবেন। ভ্রু কুঁচকে পতিত পাবন বাবু বললেন, কিন্তু আপনি তো মুখ্যমন্ত্রী, সব মন্ত্রী আপনার তাঁবে। হ্যাঁ, তাহলেও সুষ্ঠু কাজের জন্য বিভিন্ন বিভাগের দায়িত্ব বিভিন্ন মন্ত্রীর ওপর দেওয়া হয়। সরকারের চিফ হুইপ উঠে দাঁড়াবার চেষ্টা করলেন। আমি প্রবলভাবে চিফ হুইপ বসে পড়লেন। দু পায়ে বাত। আজ আবার পূর্ণিমা। আগে ওনার চিনির কারবার ছিল, তা বহু কষ্টে খদ্দেরের জিপে আজ এসে পৌঁছেছেন। এখন মনে হচ্ছে না আসাই উচিত ছিল। পাশের ভদ্রলোকটি ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, দাদা রসুন খাচ্ছেন না? বিমর্ষ কণ্ঠে চিফ হুইপ উত্তর দিলেন, হ্যাঁ চেষ্টা খুব করছি ভাই, কিন্তু পেটে রাখতে পারি না জানো। তোমার কথা মতো ভোরবেলা গায়ত্রী জপ করেই একটা রসুন মুখে পুড়েছিলাম, কিন্তু ওই বিকালে চাঁপদানির মাঠে যখন বক্তৃতা দেওয়ার জন্য মুখ খুলেছি, সেই রসুন ছিটকে সামনের এক ভদ্রলোকের মাথায় গিয়ে পড়ল। আমারও বরাত। ভদ্রলোকের মাথায় আব ছিল, তাতেই লাগলো। আমার বক্তৃতার জোর জানো তো, মানে রসুনও একটু জোরেই বেরিয়ে গিয়েছিল। অন্য সময় কিছু হতো না জানো, কিন্তু ওই ভদ্রলোক আমার বিপক্ষ দলের লোক, সেই আঘাতে চেঁচামেচি করে মূর্ছা গিয়ে বিশ্রী কাণ্ড। তার দলের লোকেরা আমাকে ঘিরে দাঁড়ালো, কোনো রকমে উদ্ধার পেয়েছি। সেই থেকে রসুন আর খাই না। বেশ, তাহলে পশুমন্ত্রী আমার কথার উত্তর দেন। পশুমন্ত্রী জর্দা দিয়ে পান চিবোচ্ছিলেন। তিনি পাকা লোক, বহুবার মন্ত্রিত্ব করেছেন, সব দপ্তর ঘুরে এখানে এসে ঠেকেছেন। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ালেন। পশুমন্ত্রীর ধারে কাছে কেউ বসতে চান না, সর্বদাই তার মুখে পান ভর্তি। বক্তৃতা দেবার সময় পানের রস ফোয়ারার মতন ছোটে, ফলে আশেপাশের সবাই যখন বেরিয়ে আসেন তখন মনে হয় ওই হোলি খেলে ফিরলেন। পশুমন্ত্রী এবারে বললেন, মাননীয় সদস্য খুব বুদ্ধিমানের মতনই প্রশ্ন করেছেন, তবে তিনি নিশ্চয় স্বীকার করবেন এ ধরনের প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব নয়। এর জন্য দপ্তর আছে, তাঁরা অনুসন্ধান করে 1 সপ্তাহের মধ্যে সব কিছু জানিয়ে দেবেন। মাননীয় সদস্য অনুগ্রহ করে যেন প্রশ্নের একটি কপি অধ্যক্ষের কাছে পৌঁছে দেন। বিধানসভা সেদিনের মতন শেষ। পশুমন্ত্রী বিভাগীয় সচিবকে ফোন করলেন, মিস্টার সেনগুপ্ত, আপনি বাঘের এই হিসেবটা 5 দিনের মধ্যে আমাকে পাঠিয়ে দেবেন, খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, প্রশ্নটা লিখে নিই। মিস্টার সেনগুপ্ত প্রশ্নটা লিখেই বেল টিপলেন। বেয়ারা আসতে বললেন, লাহিড়ি সাব। সহকারী সচিব লাহিড়ি ওঠবার ব্যবস্থা করছিলেন। 3 দিন পরেই জামাই ষষ্ঠী, তাঁর সব শুধু 7 মে। 7 জামাই ভারতবর্ষের নানা জায়গায় ছড়ানো। আজ বিকেল থেকে সব আসতে আরম্ভ করবে। ছেলে নেই, কাজেই সব কিছুর ভার তো তাঁর ওপর। তিনি বিরক্ত মুখে বললেন, জ্বালা রে, এই অসময় আবার ডাক কেন? তারপর উঠে সচিবের ঘরে ঢুকলেন। বাঘের প্রশ্ন পেয়ে তাঁর তো চোখ কপালে উঠলেন। বললেন, কি ব্যাপার বলুন তো, বাঘের এত হিসেব নিকেশ কেন? এরপর কি তাদেরও ভোট দেওয়ার অধিকার হবে? সেরকম কোনো আইন আসছে? জানি না মশাই, জানেন তো আমরা একেবারে সৈনিকদের মতন, হুকুম তামিল করাই আমাদের কাজ। দেখুন কি করতে পারেন, আর সময়ও তো নেই। লাহিড়ি প্রশ্ন নিয়ে বেরিয়ে গেলেন। এরপর
লাহিড়ির কামরায় সুপারিনটেন্ডেন্ট রামতনু ধারার ডাক পড়ল। রামতনুবাবু নৈহাটি থেকে যাওয়া আসা করেন, একটু দেরিতে অফিসে আসেন, কিন্তু থাকেন রাত 7:30 পর্যন্ত। ভিড়ের জন্য আসলে তার আগে ট্রেনে উঠতে পারেন না, তো বসে বসে একলা একলা বাঘবন্দি খেলেন। লাহিড়ির কথা শুনে চমকে উঠলেন। হ্যাঁ, আবার বাঘ? এই আবার বাঘ মানে কি? এর আগে আবার কবে তোমায় বাঘ দেখালাম? রামতনুবাবু সামলে নিলেন। না স্যার, বলছি কি, মানে 4 দিনের মধ্যে এত বড় হিসেব কি করা যাবে? মানে এই তো আর আন্দাজে দেওয়া যায় না। আন্দাজে দেওয়া যায় না? না মানে স্যার, সেটা কি ঠিক হবে? মানে আপনার মনে আছে বছর 2 আগে এই ধরনের একটা প্রশ্ন এসেছিল, এই পতিতপাবন রুদ্রেরই প্রশ্ন। পার্ক স্ট্রিটের মোড় থেকে টালিগঞ্জ ব্রিজ পর্যন্ত ওই জলের পাইপ আর টেলিফোনের লাইনের জন্য জায়গায় গর্ত খোঁড়া হয়েছে। আপনি বললেন সময় নেই, আন্দাজে একটা লিখে দাও। দিলামও লিখে 235। তাই নিয়ে সেবার বিধানসভায় হুলুস্থুল কাণ্ড। রাতারাতি লোক নিয়ে আমি নিজে বের হয়েছিলাম। গুনে দেখলাম 232টা গর্ত, বাকি 3টে গর্ত লোক দিয়ে খুঁড়ে তবে শান্তি হয়েছিল সেবার। লাহিড়ি বিরক্ত কণ্ঠে বললেন, যা হোক, একটা কিছু করো রামতনু, আমি আর ভাবতে পারছি না। আমার বাড়িতেই তো এই 7টা বাঘের আমদানি হচ্ছে। হ্যাঁ স্যার, বাড়িতে বাঘ? রামতনুবাবু বিস্মিত হলেন। আরে বাবা, জামাই ষষ্ঠী না, 7 জামাই আসছে যে। পরের দিন অফিসে এসেই রামতনুবাবু সেকশন ইনচার্জ অবিনাশ রায়কে তলব করলেন। খুব করিতকর্মা লোক অবিনাশ, নিজে কাজ করে না, কিন্তু পরের কাজ থেকে ঠিক কাজ আদায় করে নেয়। রামতনুবাবুর বিশেষ প্রিয় পাত্র। শোনো অবিনাশ, বসো, বাঘের হাত থেকে আমাকে বাঁচাও। অবিনাশ অবাক হলো। হ্যাঁ বলেন কি স্যার, এই নৈহাটিতে বাঘ হবে না? মিউনিসিপ্যালিটিগুলো অকর্মণ্য হয়ে উঠেছে, কিছু পরিষ্কার করবে না, চারদিকে আগাছা আর জঙ্গল বাড়ছে। জঙ্গল থাকলেই বাঘ থাকবে, এ তো জানা কথা। একটা কাজ করুন স্যার, ওই রেশনের আটা না ওই সিন্নির মতো মেখে বাড়ির দরজায় রেখে দিন না। হ্যাঁ, রেশনের আটা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই দেখুন যা আটা দিচ্ছে, বাঘের বাপও হজম করতে পারবে না, লিভারের দফা শেষ হয়ে যাবে। আরে না না, কি সব বলো। শোনো, নৈহাটিতে বাঘ নয়, বিধানসভায় বাঘ। হ্যাঁ, বিধানসভায়? সে কি? হ্যাঁ, চিড়িয়াখানা থেকে এত দূর এসেছে নিজেদের অবস্থা জানাতে? আরে দূর, সেসব কিছু না, কথাটা ভালো করে শোনোই না। রামতনুবাবু প্রশ্নটা অবিনাশের দিকে এগিয়ে দিলেন। এটা আর একটা ব্যবস্থা করো। অবিনাশ কাগজটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ঠিক আছে, সরেজমিনে তদন্ত করার জন্য কারো তো যাওয়া দরকার। হ্যাঁ স্যার? আরে যা ভালো বুঝো করো, মোট কথা 3 দিনের মধ্যে আমার উত্তরটা চাই। অবিনাশ সেকশনে ফিরে এলো। সেকশনের সবচেয়ে নিরীহ কেরানি অখিল সমাজদার, কোনো দিকে দেখে না, ঘাড় হেঁট করে নিজের কাজ করে যায়। তবে হ্যাঁ, একদিনের কাজ 3 দিনে করে, বুদ্ধি তেমন শানিত নয়। অবিনাশ তাকে ডেকে পাঠালো। এই তোমার শ্বশুরবাড়িতে সন্দেশখালি, তাই না? অখিল মাথা নিচু করে টেবিলে আঁচড় কাটতে লাগলো। সামনে তো জামাই ষষ্ঠী, 2 দিনের জন্য যাও, শ্বশুরবাড়ি ঘুরে এসো। অখিল আশ্চর্য হলো, এর আগে সে দরখাস্ত করেছিল, কিন্তু অবিনাশই ধমকে উঠেছে, সবাই শ্বশুরবাড়ি গেলে আমি সেকশন চালাবো কি করে। শোনো, তুমি আজ বিকেলেই চলে যাও,
বরং একটু সকাল সকাল অফিস থেকে বেরিয়ে পড়ো, সন্দেশখালি যাওয়াও তো খুব ঝামেলা, তাই না? ট্রেন, লঞ্চ, তারপরে তো কিছুটা হাঁটতেও হবে বোধহয়। এবারও অখিল ঘাড় নাড়ল। আর শোনো, এই নাও, এই হিসেবটা করে আনবে। অবিনাশ প্রশ্নটা অখিলের দিকে এগিয়ে দিল। এতক্ষণ পরে অখিল বলল, হ্যাঁ, হিসেব? হ্যাঁ, বাঘের একটা ছোট হিসেব আছে। তোমাদের সঙ্গে বাঘের তো খুব দহরম মহরম, প্রায় তো মোলাকাত হয়, অসুবিধা হবে বলে মনে হয় না, না? মাথার ওপরে পাখা ঘুরছে, তবুও অখিলের সর্বাঙ্গ ঘরমাক্ত হয়ে উঠল। এই বাঘের ভয়েই তো অখিল শ্বশুরবাড়ি যাওয়াই ছেড়ে দিয়েছে। বছরখানেক আগে এক কাণ্ড হয়েছিল। বিকালে অখিল বেড়াতে বেরিয়েছিল, কিছু দূর গিয়ে পথ হারিয়ে এদিক ওদিক ঘুরে যখন পথের সন্ধান পেয়েছিল তখন সন্ধে নেমেছে। চারদিকে চাপ চাপ কুয়াশা। বাড়ির কাছে এক অর্জুন গাছের তলায় অখিলের খুড় শ্বশুর, বাসন্তী রঙের র্যাপার গায়ে জড়িয়ে। আশ্চর্য কাণ্ড! ভদ্রলোক হাঁপানির রোগী, আর এভাবে ঠান্ডায় বসে আছেন। কাছে গিয়ে অখিল জিজ্ঞাসা করেছিল, খুড়োমশাই, এই কুয়াশায় আপনি বাইরে কেন? বা আমার জন্য নাকি? খুড় শ্বশুর উত্তর দিয়েছিলেন, হাঁপানির জন্য বেচারা ভালো করে কথাও বলতে পারছে না। অখিল আরও এগিয়ে গিয়ে বলেছিল, এই তো আমি এসে গেছি, এবার বাড়ি চলুন, চলুন। অখিলের বোধহয় ইচ্ছে ছিল খুড়োমশাইয়ের হাত ধরে বাড়িতে নিয়ে আসবে, কিন্তু পারেনি। ওরে বাবা রে, খেলে রে বলে বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিল। পায়ের একটা পাম্প শু পরের দিন পাওয়া গিয়েছিল, আর কাঁটা গাছে লেগে তার দামি শাল ছিন্ন বিচ্ছিন্ন। অফিসে এসে অখিল গল্পটা করেছিল, সেই থেকে অবিনাশ অখিলকে ডাকে বাঘের অখাদ্য। অখিল যাবার মুখে অবিনাশ আবার পেছন থেকে ডাকলো, শোনো, ওই বাঘের হিসেবটা শুধু তুমি নিয়ে আসবে। তাদের বাঁচাবার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে তোমার কোনো খোঁজ খবর করবার দরকার নেই, বুঝলে? সে সম্বন্ধে মন্ত্রীমশাই যা ভালো বুঝবেন করবেন, বুঝেছ? কি বুঝলো অখিলই জানে, কিন্তু সে ঘাড় নাড়ল। অখিল যখন সন্দেশখালি পৌঁছলো তখন রাত 8টা। তার শ্বশুর বেশ বড়লোক, মাছের ভেড়ি আছে, ধান জমি, মধুর ব্যবসা, গোটা 6 নৌকো। নৌকো নিয়ে সুন্দরবনের গভীরে চলে যান, মধু সংগ্রহ করে নিয়ে আসেন। চুপি চুপি অর্জুন আর কেওড়া কাঠ কেটে নৌকো বোঝাই করেন। অখিল শ্বশুরকে ধরল, দেখুন আমি কিন্তু সরকারি কাজে এসেছি। শ্বশুরমশাই বারান্দায় মাদুর পেতে বসেছিলেন, পুরুতমশাই দক্ষিণ রায়ের পাঁচালি শোনাচ্ছিলেন। পুরুতমশাইকে থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, সরকারি কাজ মানে? পাঞ্জাবির পকেট থেকে কাগজটা বের করে অখিল বলল, আগে এই বাঘের হিসেবটা এটা নিয়ে যেতে হবে, মন্ত্রী চেয়েছেন। তাক থেকে চশমা পেড়ে নিয়ে চোখে দিয়ে শ্বশুরমশাই কাগজটা পড়লেন, তারপর বললেন, কঠিন হিসেব। শোনো, তুমি কাগজটা ওই রমজান আলীকে দিয়ে দাও, কাল ভোরে ওর দল সুন্দরবনের মধ্যে যাচ্ছে, একটা হিসেব নিয়ে আসবে। তবে কি জানো, সুন্দরবন তো আর এই একটুখানি এলাকা নয়, বিরাট জায়গা, বাঘেরা সব জায়গায় ছড়িয়ে আছে, গড়পড়তা একটা হিসেব নিয়ে আসতে পারবে। অখিল মাথা নাড়ল, আগে না, বা আমাকেও রমজান আলীর সঙ্গে যেতে হবে, অন্য কারো ওপর সম্পূর্ণ নির্ভর করলে চলবে না, সেকশন ইনচার্জের হুকুম, মানে নিজে সব কিছু দেখে আসতে হবে। শ্বশুরমশাই অবাক,
সে কি, এই বাঘেদের মধ্যে জামাই ষষ্ঠীর রেওয়াজ আছে বলে তো জানা নেই। তোমাকে আমার জামাই বলে খাতির করবে তাও মনে হয় না। তার উপরে সুন্দরবনে তুলো আর সূর্যমুখী চাষের জন্য অনেকটা জঙ্গল সাফ করাতে বাঘগুলো তেতে আছে, মানুষ দেখলেই এখন ঝাঁপিয়ে পড়ছে গো। অখিল নাছোড় বান্দা, সে কাজ ধীরে সুস্থে করে বটে, কিন্তু কাজে ফাঁকি দেয় না। শ্বশুরমশাই অগত্যা সব ব্যবস্থা করে দিলেন। নৌকোর মাঝখানে অখিল, দুপাশে দুজন বন্দুক হাতে, চারপাশ ঘিরে ঘন জঙ্গল, আর অখিলের চারপাশে অন্য লোক, তাদের হাতে লাঠি, সরকি, বল্লম। নৌকোয় অন্য লোকেরা বলল, আপনার মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করবেন, মানুষকে ছেড়ে বাঘের এত খোঁজ কেন? হ্যাঁ, আমাদের সুখ দুঃখের খোঁজও একটু দেবেন কর্তা, খাদ্য পাই না, পরনের কাপড় নেই। হাত নেড়ে অখিল তাদের থামিয়ে দিল। আরে এসব খোঁজ মন্ত্রীরা নেবেন কেন? বিরোধী দলের সদস্যরা জানতে চান, আমরা আর কি করব? নৌকা যখন ঘাটে বাঁধা হলো তখন দুপুর। দুজন মাঝি মাল্লা ছাড়া সবাই নেমে গেল। রমজান আলী বলল, বসেন জামাইবাবু, আমরা মধু নিয়ে বিকেলের আগেই ফিরব। মধু আনবো আর সেই সঙ্গে বাঘের হিসেবও। সবাই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বেশ কড়া রোদ। অখিল ছইয়ের তলায় আশ্রয় নিল। ওদিকে পাটাতনের ওপর মাঝিরা রান্না শুরু করল। তার বেশ খানিকক্ষণ বাদে রোদের তেজ কমতে অখিল বাইরে এসে বসল। হরিণ, শেয়াল, নানা রঙের পাখি জল খেয়ে যাচ্ছে নৌকো থেকে একটু দূরে। একটু আগে মাঝি আর মাল্লারাও নেমে গেছে। যাবার সময় বলে গেছে, এই শুকনো গাছের ডাল ভেঙে নিয়ে এখনই আসছি, জামাইবাবু আপনি বসেন। নৌকায় অখিল একেবারে একলা। হঠাৎ দেখল হরিণ আর অন্য জন্তুরা তীর বেগে বনের মধ্যে পালিয়ে গেল। কি হলো, এমন ভয় পেল কেন? এদিকে মুখ ঘুরিয়েই অখিল কাঠ হয়ে গেল। ওপাশের চড়া থেকে লাফিয়ে জলে পড়ে একটা বাঘ সাঁতরে এপারে আসছে, শুধু তার মুখটা দেখা যাচ্ছে, বিরাট হাঁড়ির মতন মুখ, জল জল করে দুটো চোখ জ্বলছে। নৌকা লক্ষ্য করে এগিয়ে আসছে। হয়তো সাঁতরে এপারে আসাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু নৌকার ওপর এমন তৈরি ডিনার দেখে গতি পরিবর্তন করেছে। নৌকো ভীষণ বেগে দুলতে লাগলো। নৌকোর অবশ্য দোষ নেই, অখিলের অবস্থা তখন ম্যালেরিয়াগ্রস্ত রোগীর মতন। ঠক ঠক করে তার দেহ কাঁপছে, কাজেই নৌকাও কাঁপছে। সর্বনাশ, কি হবে? বেশ কাছে এসে পড়েছে। আর কাল বিলম্ব না করে অখিল উল্টো দিকে ডাঙার দিকে ঝাঁপিয়ে পড়ল। এক হাঁটু কাদা, বহু কষ্টে কাদা ভেঙে জমির ওপরে উঠল। অখিল দ্রুত পায়ে সামনের গাছের গোড়ায় এসে দাঁড়ালো। ঝাঁকড়া একটা আশাওড়া গাছ। অখিল জীবনে কোনোদিন গাছে ওঠেনি, গাছে ওঠার চেষ্টাও করেনি, কিন্তু তার যখন জ্ঞান হলো দেখলো সে গাছের প্রায় মগডালে উঠে বসে আছে। এদিকে ফিরে দেখে বাঘ নৌকোর ওপর, ঠিক যেখানে অখিল বসেছিল। সূর্যের আলো এসে বাঘের মুখে পড়েছে। সে আলোয় দেখা গেল বাঘের মুখখানা খুব বিষণ্ণ, মনে যেন দারুণ অশান্তি। অখিলের দিকে কোনো নজরই নেই। নিরুপায় অখিল চুপচাপ বসে রইল গাছের মগডালে। এদিকে মাঝি মাল্লাদেরও দেখা নেই। অবশ্য নৌকার আরোহী বদল হয়েছে দেখলে তারাও আর ধারে কাছে আসবে না। কিন্তু অন্য লোকগুলোই বা ফিরছে না কেন? বাঘের হিসেব নিতে গিয়ে তারাও কি সব হিসেবের বাইরে চলে গেল? বাঘটা উঠে দাঁড়ালো।
করুণ দৃষ্টিতে একবার জঙ্গলের দিকে দেখল, তারপর জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, আর উঠল না। কম্পিত বুকে অখিল অনেকক্ষণ অপেক্ষা করল, না, বাঘ উঠল না। বোঝা গেল আত্মহত্যা করেছে। অন্য লোকে বললে অখিল হয়তো বিশ্বাস করত না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করবে কি করে? বেশ অন্ধকার চারদিকে, ঝোপে ঝোপে জোনাকি চলছে। সবগুলো হয়তো জোনাকি নয়, কিছু কিছু বন্য জন্তুর চোখও রয়েছে। মাটির ওপর দ্রুত ধাবমান কতকগুলো ছায়া। এই সময় গাছ থেকে নামা নিরাপদ নয়, একা নৌকায় থাকাও রীতিমতো বিপজ্জনক। তাছাড়া অখিল কিভাবে উঠেছে নিজেই জানে না, নামতে পারবে এমন ভরসা কম। সে ডাল আঁকড়ে বসে রইল, কিন্তু বেশিক্ষণ ওই চুপচাপ বসে থাকা সম্ভব হলো না। দলে দলে মশা এসে আক্রমণ শুরু করলো। মশা নয়, ডাঁশ, যেখানে বসে প্রায় সিকি লিটার রক্ত তুলে নেয়। এদিকে মারবার উপায় নেই, শব্দ হলেই নিচের বন্য জন্তুরা আকৃষ্ট হবে। গাছে চড়তে পারে, সুন্দরবনে এমন জন্তু কমতি নেই, উঠে পড়লেই হলো। সুতরাং অখিল নিঃশব্দে বিনা প্রতিবাদে সেই নির্যাতন সহ্য করে গেল। মনে মনে ভাবল, ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছে। এক সময় ভোর হলো, গাছে গাছে পাখির ডাক। একটু পরেই ঝোপের পাশ থেকে মাঝি মাল্লারা বেরিয়ে গাছতলায় এসে দাঁড়ালো। একজন বলল, আরে জামাইবাবু আপনি? আমরা ভেবেছি চিতাবাঘ গাছের ওপর ওত পেতে বসে আছে, তলা দিয়ে গেলেই ঝাঁপাবে। তাই তো আমরা সারা রাত ওই আরেকটা গাছে বসে কাটালাম। অখিল চোটে লাল। আরে জল জ্যান্ত মানুষ আমি, আমাকে চিতাবাঘ ভাবলে কি করে? আগে অন্ধকারে তো শুধু কাঠামোটা দেখা যাচ্ছে, তার উপরে ওই ল্যাজ। হ্যাঁ, ল্যাজ? আমার ল্যাজ মানে? ওই দেখেন না কর্তা, দেখেন। অখিল চোখ ঘুরিয়ে দেখল, তার কাছাটা খুলে ল্যাজের মতন দুলছে। গাছে উঠবার সময় কখন খুলে গেছে। এবারে নেমে আসুন জামাইবাবু। একটু নেমেই অখিল বেচারা থেমে গেল। কিছুতেই নামতে পারছে না, পা দুটো ঠক ঠক করে কাঁপছে। মাঝিদের মধ্যে যে ছোকরা, সে চটপট করে গাছে উঠে জাপটে ধরে অখিলকে নামালো। ভালো করে তাকে দেখে সবাই অবাক। একজন বলল, এ কি গো জামাইবাবু, মনে হচ্ছে কোথা থেকে হাওয়া বদল করে এসেছো। এক রাতে শরীর এত ভালো হলো কি করে? অখিল বুঝতে পারল এ সব ডাঁশের কারসাজি, শরীর ফুলিয়ে ডবল করে দিয়েছে। যাই হোক, সবাই নৌকোয় গিয়ে উঠল। মাঝিদের একজন এবারে আয়না নিয়ে অখিলের সামনে ধরল। দুটো চোখ, দেখার উপায় নেই, গাল ফুলে চোখ ঢেকে দিয়েছে। গায়ের রংটাও একটু লালচে মতো, পাঞ্জাবিটা রীতিমতো টাইট। অখিল জিজ্ঞাসা করল, জাগে, হ্যাঁ গো, আর সকলে আসছে না কেন? কাল বিকালে তো আসবার কথা। কিন্তু নৌকোর কেউ বিশেষ উদ্বিগ্ন হলো না। বলল, আগে দক্ষিণ রায়ের হিসাব নিয়ে ফিরবে তো, একটু দেরি হবেই, আজ এসে পড়বে। অখিল এদিক ওদিক দেখে আবার প্রশ্ন করল, আচ্ছা শোনো, বাঘ আত্মহত্যা করে? অখিলের কথা কানে যেতেই সবাই চোখ বন্ধ করে কানে আঙুল দিল। একসঙ্গে বলল, জয় বাবা দক্ষিণ রায়, অপরাধ দেবেন না। ও জামাইবাবু, এ এলাকায় ওসব নাম করবেন না, দক্ষিণ রায় বলবেন। হ্যাঁ, ওনারা আত্মহত্যা করেন বই কি, একবার মনে আছে। কাঠ কাটতে জঙ্গলে গেছি, হঠাৎ দক্ষিণ রায় ওই একটা হরিণ লক্ষ্য করে লাফ দিল, কিন্তু ধরতে পারল না, হরিণ পালালো। দক্ষিণ রায়ের বাপ তো খেপে লাল,
গরম গরম করে সে কি তর্জন! আমি তো গাছের ওপর বসে কাঁপছি আর সব দেখছি। ব্যাস, ছেলের অভিমান। বাপ সরে যেতেই মাথা নিচু করে জলের ধারে এসে দাঁড়ালো, তারপরে ঝপাং। এ জন্তু তুলনা হয় না জামাইবাবু, বড় অভিমানী। অখিল ভাবতে লাগলো, তাহলে কালকে বিকালের ওই বাঘটারও এরকম কিছু একটা হয়ে থাকবে, অভিমানে আত্মহত্যা। দুপুরবেলা সবাই নৌকোর ওপর বসে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা হই হই শব্দ। সন্দেহ নেই বাঘ বেরিয়েছে, লোকেরা তাড়িয়ে এদিকে নিয়ে আসছে। অখিল আর তিল মাত্র বিলম্ব না করে ছইয়ের মধ্যে ঢুকে পড়ল। ডাঁশের কল্যাণে তার চেহারাটাও তো বেশ পুষ্ট হয়েছে। বাঘের নজর একবার তার উপর পড়লে আর অন্য কাউকে পছন্দ হবে না। অখিল দুর্গা নাম জপ করতে লাগলো। পাটাতনের ওপর থেকে কে একজন বলল, জামাইবাবু বেরিয়ে আসুন, ওরা সবাই ফিরেছে। আস্তে আস্তে অখিল বেরিয়ে এলো। রমজান আলীর দল আসছে, মাচায় করে কাকে ঝুলিয়ে। এ কি, বাঘ মেরে আনছে নাকি, তাই এত দেরি? কাছে আসতে দেখা গেল একটা কাঠের পিঁড়েতে একজন অতি বৃদ্ধ বসে চৌদোলার মতন তাকে ঝুলিয়ে আনছে। অখিল জিজ্ঞাসা করলো, ওই ওই লোকটি কে? উনি ওই দক্ষিণ রায়ের মন্দিরের পুরুত মশাই, ত্রিলোচন ঠাকুর। দক্ষিণ রায়ের দল ওনার কথায় ওঠে বসে। এ এলাকা তো ওনারই রাজত্ব। রমজান আলী ওকে নিয়ে এসছে আপনাকে হিসেব দেবার জন্য, সব কিছু ওনার নখ দর্পণে। ত্রিলোচন ঠাকুর নৌকায় উঠতেই প্রণামের হুড়োহুড়ি পড়ে গেল। রমজান আলী বলল, নেন জামাইবাবু, হিসেব নেন। ত্রিলোচন ঠাকুর হাসলেন। তোমার হিসেব তো বাবা ঠিক নয়, 3 বছরের পুরনো হিসেব। ঠিক হিসেব লিখে নাও। মোট বাঘের সংখ্যা 3110। গত বছরে বরং কম ছিল। এবারে বাঘ বাড়ার আসল কারণ অনেকগুলোই ডবল যমজ বাচ্চা হয়েছে। তাছাড়া নিজেদের মধ্যে মারামারির ফলটা অনেক কমে গেছে। এই অঞ্চলেও সভা হচ্ছে তাদের, এই গরম গরম বক্তৃতা, দেশে ওই ভাইয়ে ভাইয়ে খুনোখুনির কথা সব বক্তা বলে, সবই বাঘেদের কানে আসে। তারা বুঝতে পেরেছে নিজেদের ভিতর মারপিট নিছক মানবিক ব্যাপার, ওই পশুর জগতে চলে না, চলা উচিত নয়। তাই নিজেদের মধ্যে আর কামড়াকামড়ি করে না। যে 213টা বাঘ বাংলাদেশে ফিরে গেছে তারা ওই সে দেশেরই বাঘ। গোলমালের সময় মাঝে মাঝে এদেশে চলে আসে, গোলমাল থামলে আবার নিজের দেশে চলে যায়। আর এই গ্যাংগ্রিনে কেউ মারা যায়নি, বাঘের গ্যাংগ্রিন হয় না। লিভারের অসুখে, বুঝলে, কিছু মারা গেছে, কিছু গেছে যক্ষায়, মানে কলকারখানার দূষিত ধোঁয়ায়। কৌতূহলী অখিল জিজ্ঞাসা করে ফেলল, আগে এরা কি আত্মহত্যা করে, হ্যাঁ, নিজেদের পারিবারিক কারণে? ত্রিলোচন ঠাকুর উত্তেজিত হয়ে উঠলেন। হ্যাঁ, আত্মহত্যা করে বই কি, আলবাত করে, কিন্তু ওই নিজেদের ব্যাপারে নয়, আমাদের জন্য। অখিল চমকে উঠল। হ্যাঁ, আমাদের জন্য? তার মানে? আরে মানে অতি সরল। বিদেশি শাসক এ দেশ থেকে সরে গেল, তবু ওই আমাদের শ্বেত প্রীতি কমল না। সাদা রং দেখলে এখনো আমরা ভক্তিতে ডগমগ হয়ে যাই। তাই ওই চিড়িয়াখানায় পর্যন্ত সাদা বাঘকে আলাদা সম্মান দেখানো হয়, বেশি মূল্যের দর্শনী, রাজকীয় থাকার ব্যবস্থা। এসব কি ভেবেছ বাঘেদের কানে যায় না? ছি ছি ছি, লজ্জায় তারা প্রাণ রাখবে কি করে? অখিল চুপ করে রইল।
এর যে নিখুঁত হিসেব সে কল্পনাও করেনি। এবার অফিসে তার উন্নতি অবধারিত। কাগজে সব হিসেব লিখে নিয়ে কাগজটা অখিল পাঞ্জাবির পকেটে রেখে দিল। ত্রিলোচন ঠাকুর যাবার সময় বললেন, দাও বাবা, 5টা টাকা দাও, মন্দিরে পুজো দিতে হবে। বিনা বাক্যব্যয়ে অখিল 5 টাকা দিয়ে দিল। ত্রিলোচন ঠাকুর চৌদোলায় চড়ে চলে গেলেন, তার সাগরেদরা নিয়ে চলে গেল তাকে। অখিলের নৌকো সন্দেশখালির দিকে ফিরল। অখিলের মন খুশিতে ভরপুর। এত কঠিন একটা কাজ এত সহজে সমাধা হবে ভাবতেও পারেনি। গুনগুন করে অখিল গান গাইতে শুরু করলো। ফুরফুর করে বাতাস বইছে। এখনো পুরো অন্ধকার নামেনি। লোকেরা পাটাতনের ওপর বসে গল্প গুজব করছে। হঠাৎ অখিলের মনে হলো কে যেন তার পাঞ্জাবি ধরে টানছে। প্রথমে মনে করলে বোধহয় নৌকোর পেরেকে আটকে গেছে, কিন্তু না, টানটা বেশ জোর। মুখ ফিরিয়ে দেখেই অখিল চিৎকার করে উঠল, বাঘ বাঘ! সবাই ছুটে এলো। এখানে মাঝগাঙে আবার বাঘ কোথায়? তাছাড়া জামাইবাবু দক্ষিণ রায় না বলে বাঘ বলছেন কেন? বিপদ একটা নির্ঘাত বাঁধাবেন। এখনো তো দক্ষিণ রায়ের এলাকা পার হয়নি নৌকো। কই, কোথায় দক্ষিণ রায়? ওই তো, ওই যে জলের মধ্যে। হ্যাঁ, সে কি? সবাই অবাক। অখিল কিন্তু মোটেই ভুল দেখেনি। বিরাট মুখ, আগের দিন যেমন দেখেছিল, জল জলে 2টো চোখ। আশ্চর্য, বাঘটা কি এতক্ষণ ডুব সাঁতার দিয়েছিল? কিংবা ডুব দিয়ে পাড়ে উঠে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে বসেছিল, তারপর নৌকার সঙ্গে সাঁতরাতে শুরু করেছে? কিন্তু বাঘটা তো আবার ডুব দিয়েছে, তাকে কোথাও দেখা গেল না। রমজান আলী হেসে বলল, জামাইবাবু খোয়াব দেখেছেন। কিন্তু নিজের পাঞ্জাবির পকেটের দিকে চোখ পড়তেই অখিল হাউ মাউ করে চেঁচিয়ে উঠল, এ কি, এই যে সর্বনাশ, এই আমার পকেট! পকেট নেই। বাঘ দাঁত দিয়ে চিবিয়ে কেটে নিয়েছে, সেই সঙ্গে হিসেবও উধাও। অখিল তো মাথা চাপড়াতে শুরু করলো। এত মেহনত সব মাটি। নৌকো সন্দেশখালি পৌঁছলো। অখিল শ্বশুরের কাছে সব বলল। শ্বশুর বলল, ওই হিসেবটা নিয়ে নেবার জন্যেই তোমার সঙ্গ নিয়েছিল, বোঝা গেল। যাক, হিসেবের ওপর দিয়ে গেছে, বাঁচা গেছে। হিসেব একটা তৈরি করা যাবে, কিন্তু জামাই গেলে জামাই তৈরি করা সম্ভবত না। অখিল আন্দাজে একটা হিসেব তৈরি করে নিল। কলকাতায় আসবার জন্য যখন সে নৌকায় উঠছে, তখন খবরটা এলো। শ্বশুরই বললেন, ত্রিলোচন ঠাকুরকে দক্ষিণ রায়ের দল পথেই শেষ করে দিয়েছে, গোপন হিসেব ফাঁস করে দেবার জন্য। গল্পটা এখানেই শেষ। খুব শিগগিরই আসছি অন্য গল্প নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।